হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে আমরা সিক্স সেমিস্টারের ক্লাস করাতে। সিক্স সেমিস্টারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টটার ক্লাস আজকে আমরা করাবো। কিন্তু তোমরা ভাবছো এই তো সবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হলো, স্যার আমাদেরকে একটু তো সময় দিন একটু রিল্যাক্স করার। হ্যাঁ বাবু, রিল্যাক্স তোমরা করো, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যেভাবে তোমাদের ফিফথ সেমিস্টারের সময়টা কম দিল, আবার যদি সিক্স সেমিস্টারে এইরকম ভাবে যদি কম সময় পাও, সেই সময় কিন্তু এত ভাস্ট সিলেবাস কমপ্লিট করতে পারবো না। তাই এখন থেকে চাপ বেশি না নিয়ে যদি অল্প অল্প করে যদি আমরা চ্যাপ্টারগুলোকে শিখে রাখি, তাহলে যখন পরীক্ষার টাইমে অনেকটা টেনশন ফ্রি হয়ে যাবে। তার জন্য আমার এই আজকের ভিডিওটা করা। তাই তোমরা রিল্যাক্স করো, এনজয় করো, কিন্তু এনজয় করতে করতে ধনঞ্জয় হয়ে যেও না। তো এনজয় করো, কিন্তু তার সাথে সাথে অল্প 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 করে আমরা কিন্তু সিক্স সেমিস্টারের পড়াগুলোকে এগিয়ে রাখি। চলো বেশি কথা বলবো না, আজকে যে সাবজেক্টটা করছি সেটার নাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সিক্স সেমিস্টারে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা কিন্তু একটা ভালো রিলেশন আছে। কিরকম রিলেশন সেটা আজকে যে চ্যাপ্টারটা করছি সেই চ্যাপ্টারটা নামটা পড়লেই বুঝতে পারবে। ডিভিডেন্ড ডিসিশন। ওকে, এটা ডিভিডেন্ড পলিসিস ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটার একদম শেষ চ্যাপ্টার। স্যার আপনি একদম শেষ থেকে কেন শুরু করলেন? না, আমি আবার বলছি, যেগুলো যেগুলো কম্পালসারি সামস কোশ্চেন থাকবে এবং ইম্পর্টেন্ট, সেই ধরনের চ্যাপ্টারগুলোই আমরা আগে চালু করব, যাতে তোমাদের সুবিধে হয়। যেটুকুন হালকা হালকা করে এখন শিখবো সেটুকু যেন সলিড শিখবো বস। ওকে, চলো। ডিভিডেন্ড পলিসিস, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন বা ডিভিডেন্ড পলিসিস। কখনো কখনো এই চ্যাপ্টার থেকে একটা সামস দেয়, কখনো কখনো দুটো সামস দেয়। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে এই চ্যাপ্টারটার ফাংশন কি। দ্বিতীয় কথা হচ্ছে এই চ্যাপ্টারের কটা ভাগ রয়েছে। তো সর্বপ্রথম আগে বলে দিই, এই যে ডিভিডেন্ড, এই যে টার্মসটা ডিভিডেন্ড, এটা কোথা থেকে আনা হয়েছে? না, এই ডিভিডেন্ড টার্মসটা আনা হয়েছে ল্যাটিন ওয়ার্ড ডিভিডেন্ডাম। কোথা থেকে আনা হয়েছে? ডিভিডেন্ডাম। ইট মিনস ডিভাইডেড। ইট মিনস ডিভাইডেড, অর্থাৎ ফার্ম তার প্রফিটের একটা পার্ট অ্যাজ আ ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদেরকে দিয়ে থাকে। ওর জন্য এটার নাম হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন বা ডিভিডেন্ড পলিসিস। এই পার্টটার মধ্যে আমরা তিনজন অথরের নাম পাবো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান ওয়াল্টার, ঠিক আছে, ওয়াল্টার যেটা বলা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু গর্ডন মডেল, অ্যান্ড নাম্বার থ্রি এমএম মডেল। তাদের ফুল ফর্ম আমি এখানে লিখে দিয়েছি, পুরো নামটা আমি লিখে দিয়েছি। আবার বলছি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রচুর ফর্মুলা। আমি তোমাদের যে প্রত্যেককে বলছি, প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা বন্ধুদের আমি বলছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসে ফর্মুলা দেব, ডিটেলসে। শুধু তাই না, শুরু থেকে যে ক্লাসটা হবে সেটা হবে ইম্পর্টেন্ট সামস নিয়ে। তাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না, এবং লিভ অ্যান্ড লেট লিভ, অর্থাৎ তোমরাও হেল্প পাবে। আর এই ভিডিওটা যত বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাতে কিন্তু তাদেরও হেল্প হবে। তাই লিভ অ্যান্ড লেট লিভ। চলো শুরু করা যাক। তাহলে স্যার আজকে কোন পার্টটা আমরা শিখবো? আজকে শিখবো আমরা ওয়াল্টার মডেল। কি শিখবো? ওয়াল্টার মডেল। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসে ফর্মুলা তোমাদেরকে প্রোভাইড করব আমার এই ইউটিউব চ্যানেলে। তার জন্য তোমাদেরকে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখে নি কিভাবে শুরু করব। তাহলে ডিভিডেন্ড শব্দটা এসছে কোথা দিয়ে? না, ল্যাটিন ওয়ার্ড ডিভিডেন্ডাম, ইট মিনস ডিভাইডেড। তার মানে পরিষ্কার বুঝতে পারছো এইখানে ডিভিডেন্ডের এফেক্টটা কি হতে চলেছে। তো আজকে আমরা যে মডেলটা শিখবো সেই মডেলটার নাম হচ্ছে ওয়াল্টার মডেল। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ওয়াল্টার মডেলের ফর্মুলা। এখান থেকে শুরু হলো ফর্মুলা। ইন ডিটেলসে ফর্মুলা করে দিচ্ছি বাবু, কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। যদি এই ফর্মুলাগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো একটা খাতার মধ্যে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ফর্মুলা এবং প্রত্যেকটা সামস এবং ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন সেগুলোকেও কিন্তু আমরা সলভ করব। ওকে, দেন পি ফর্মুলা কি? পি ইকুয়ালস টু
ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ই, কে বেসে ই রয়েছে, ইট মিনস কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি। তারপর বলছে ইনটু ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। স্যার পি মানে কি? স্যার পি মানে কি? আরে কারো গার্লফ্রেন্ডের নাম না বাবু। পি হচ্ছে কি? মার্কেট প্রাইস অফ ইচ ইকুইটি শেয়ার। পি কি? মার্কেট প্রাইস অফ ইচ ইকুইটি শেয়ার। সেকেন্ড আছে কেই, একটু আগে কি বললাম? কে এর ফুল ফর্ম কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। কি বললাম? কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। এরপর আছে ই, আর্নিং পার শেয়ার, শর্টে বলে ইপিএস। এরপর আসছে আর, আর এগুলো দেখো অনেকগুলো নাম আছে। অ্যাভারেজ ইন্টারনাল রেট অফ রিটার্ন, দ্য রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, প্রফিটেবিলিটি রেট। দেখতে পাচ্ছ প্রফিটেবিলিটি রেট, এটা একটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কিন্তু পার্ট, ভেরি কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। তার মানে এইখানে কিন্তু দেখতে পাচ্ছ অঙ্কের মধ্যে কিন্তু আর যে কোনো একটা নাম দিতে পারে, যে কোনো একটা নাম দিতে পারে, পরীক্ষা তোমার পাজল হয়ে যাবে। তার জন্য প্রত্যেকটা নাম আমি লিখে রেখেছি। এর আরেকটা নামও আছে প্রফিটেবিলিটি রেট, এটা সব থেকে বেশি এই টার্মসটা ইউজ করে, কিন্তু কিছু সময় অ্যাভারেজ ইন্টারনাল রেট অফ রিটার্ন এই ধরনের সামস দিয়ে দেয়, এই ধরনের টার্মসগুলোকে ইউজ করে স্টুডেন্টদেরকে পাজল করার জন্য। ক্লিয়ার? বলতে পেরেছি? নেক্সট চলে আসছি পরের পার্ট। পি পেয়ে গেলাম প্রত্যেকটা। ডি, ডি কি দিয়ে দিয়েছে? ডিভিডেন্ড পার শেয়ার, শর্টে কি বলা হচ্ছে? ডিপিএস। ডিভিডেন্ড পার শেয়ার শর্টে কি বলা হচ্ছে? ডিপিএস। বি দিয়ে দিয়েছে রিটেনশন রেশিও, বি দিয়ে দিয়েছে কি? রিটেনশন রেশিও। এগুলো স্যার কোথায় কাজে লাগবে এক্ষুনি দেখাচ্ছি, আর কেন এটা করছি তার মোটিভটাও তোমাদেরকে বোঝাচ্ছি। এবার দেখো পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, পরের প্রশ্ন ক্লিয়ারলি দেখে নি একটু। ওকে, পরের প্রশ্ন দেখো, সামটাইমস এই অঙ্কের মধ্যে ই মিসিং থাকে, সামটাইমস এই অঙ্কের মধ্যে কি মিসিং থাকে? ই মিসিং থাকে। তাহলে ই ফাইন্ড আউট করবো কিভাবে? দিয়ে দিয়েছে ভিপিএস, ভ্যালু পার শেয়ার ইনটু প্রফিটেবিলিটি রেট। তাহলে ই ফাইন্ড আউট করার ফর্মুলা কি? ভ্যালু পার শেয়ার ইনটু প্রফিটেবিলিটি রেট। অথবা এর আরেকটা ফর্মুলা লিখে দিয়েছি, টোটাল আর্নিং অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স। টোটাল আর্নিং অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স। এটা কিন্তু কোনো শর্ট ফর্ম নয়, এটা শেয়ার্স, ঠিক আছে? শর্টে লেখা হয়েছে শেয়ার্স, এটা কোনো গালাগালি ভেবো না। যাই হোক, তাহলে নাম্বার অফ শেয়ার্স। এবার 3 নম্বর পার্ট চলে আসে ডি। ডি কি? ডি, ডি মানে ডিপিএস, যেটা একটু আগে বললাম। ডি মানে কি? ডিপিএস। এই ডি সামটাইমস জিরো ধরতে হয়, আর সামটাইমস ডি কে ফাইন্ড আউট করতে হয়। কখন জিরো ধরতে হয় আর কখন ফাইন্ড আউট করতে হয় সেটা আমি শেখাচ্ছি। তাহলে ডি এর ফর্মুলা চলে আসি ই ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও। যদি কোনো অঙ্কের মধ্যে যদি দেখি ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া নেই, তাহলে আমাদের লাভ ভালো। কেন? সেই অঙ্কের ডিটাকে জিরো ধরতে হয়, সেই অঙ্কের ডিটাকে জিরো ধরতে হয়। বাট যদি কোনো অঙ্কে ডিভিডেন্ড পে আউট রেশিও বার করার কোনো যদি ফর্মুলা থাকে, তাহলে সেই অঙ্কে মাথায় রাখবে ডিভিডেন্ড পে আউট রেশিও বের করে সেখান থেকে ডি ফাইন্ড আউট করতে হবে। যে কোনো রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়, যে কোনো রিলেশনের মধ্যে ঝগড়াঝাটি হয়, সেটা বন্ধুত্বের মধ্যে হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হতে পারে, মা বাবার মধ্যে হতে পারে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে, কিন্তু সেই সম্পর্কটাকে আমরা চট করে কিন্তু ভেঙে দিই না। সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যদি একটা ওয়ে তোমাদের সামনে খোলা থাকে, তাহলে কিন্তু সেই ওয়েটাকে অ্যাপ্লাই করার পর যদি দেখো রিলেশন ঠিক হচ্ছে না, তখন কিন্তু রিলেশনটাকে ব্রেক করে দেওয়া ভালো। তাহলে আমি যেটা শেখাতে চাইছি যে একটা পয়েন্টও যদি থাকে, অর্থাৎ যদি কোনো অঙ্কে ডিভিডেন্ড পে আউট রেশিও বার করার একটুও কোনো ইনফরমেশন যদি থাকে, তাহলে সেই অঙ্কের ডিভিডেন্ড পে আউট রেশিও বার করতে হবে এবং সেখান থেকে ডি কে ফাইন্ড আউট করতে হবে। বাট যদি কোনো অঙ্কে ডিভিডেন্ড পে আউট রেশিও ফাইন্ড আউট করার কোনো ইনফরমেশন বলা নেই, তাহলে ভেরি ইজি, ডি ইকুয়ালস টু কি হবে? জিরো হবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে দেখো ডি ফর্মুলা হচ্ছে ই ইন্টু ডিভিডেন্ড পে আউট রেশিও, তারপরে ফর্মুলা কেই, সামটাইমস কেই বলে দেবে না, তখন আমাকে প্রাইস আর্নিং রেশিও বলে দেবে। একে শর্টে পিই রেশিও বলা হয়। পিই রেশিও, এককে প্রাইস আর্নিং রেশিও ডিভাইড করলে কেই পেয়ে যাবো। এরপর যেটা একটু আগে আমি কি এক্সাম্পলটা দিলাম, যে কোনো সম্পর্ককে বাঁচানোর জন্য যদি মনে হয় একটাও পথ আছে, সেই পথটাকে অ্যাপ্লাই করার পর দেখো
কি হয় রেজাল্টটা। তাহলে সেই পথটাকে ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু, শেষটা দেখে যেতে হবে। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও বার করার ফর্মুলা দেখিয়ে দিয়েছি। যদি কোনো অঙ্কে ডিভিডেন্ড পেড দেওয়া রয়েছে, আর্নিং অফ দ্য ফার্ম দেওয়া রয়েছে, তার মানে জেনে রাখতে হবে সেই অঙ্কে ডিভিডেন্ড পে আউট রেশিও বার করার রুলস দিয়ে দিয়েছে, একটা লেজুর দিয়ে দিয়েছে, আর সেই লেজুরটা দিয়ে তোমাকে কি বার করতে হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও বার করতে হবে। এবার ডিভিডেন্ড পে আউট রেশিও বার করছি মানে আমাকে ডি ফাইন্ড আউট করতে হবে। তো বোঝাতে পারলাম, বাট টাফ নয়, ফর্মুলা মাথায় রাখতে হবে। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিওর একটা ফর্মুলা গেল, আর একটা ফর্মুলা লিখে দিয়েছি, ডিভিডেন্ড পে আউট রেশিও ইকুয়াল টু 1 মাইনাস বি। দেখতে পাচ্ছ বি হচ্ছে রিটেনশন রেশিও, 1 থেকে বি কে মাইনাস করলেও আমরা কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও পাবো। এরপরের পার্ট চলে আসি ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে বলা হচ্ছে আর। দেখতে পাচ্ছ আর ফাইন্ড আউট করারও ফর্মুলা দিয়ে দিয়েছি, আর্নিং অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট ইনটু 100। এটা করলে আমরা কি পাবো, আর পাবো। এরপরে আসছি ভিপিএস। সামটাইমস একটু আগে একটা ফর্মুলা লিখলাম, ই ইকুয়ালস টু ভিপিএস ইনটু আর। সামটাইমস চালাকি করে ই বলে দেয়নি, ভিপিএসও বলে দেয়নি, তার মানে সেই অঙ্কে কি ডি এর মতো জিরো ধরবো না, সেখানে কিন্তু ভিপিএস ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ফাইন্ড আউট করতে হবে, অ্যামাউন্ট অফ ইকুইটি শেয়ারস ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস করে ভিপিএস পাবো। এবার কিছু কিছু কোশ্চেনে ভ্যালু অফ দ্য ফার্ম বলে, তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম যদি বলে তখন কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করব, নাম্বার অফ ইকুইটি শেয়ার ইনটু পি। স্যার পি কোথা থেকে পাবো, ওয়াল্টার মডেলের আশীর্বাদে পি পাবো, কারণ এক্ষুনি আমরা ওয়াল্টার মডেলের আশীর্বাদ দেই, আমরা কিন্তু পি এর ফর্মুলাটা জানতে পারলাম। মানে পিটা মানে বার করতে হবে, মানে এমপিএস বার করতে হবে, মার্কেট প্রাইস অফ ইচ শেয়ারস। এটা হয়ে গেল ফর্মুলা। এবার স্যার আপনি ক্লাস শুরুর আগে বললেন এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ফিল্ডে এর মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। সরি, ইয়েস, হ্যাঁ আছে, জায়গা আছে। কি জানো তো, সেটা হচ্ছে ফিউচারে কোনো কোম্পানির শেয়ারটার ভ্যালু বাড়বে না কমবে সেটাকে জাস্টিফাই করা যায় কিভাবে, এই দুটো কন্ডিশন দিয়ে। কন্ডিশনটা বলছে আর এর মান মানে প্রফিটেবিলিটি রেট যদি কস্ট অফ ইকুইটি থেকে ছোট হয়, মানে ইফ আর এর ভ্যালুটা যদি কস্ট অফ ইকুইটি থেকে ছোট হয়, সেই কোম্পানি যদি ডিভিডেন্ড পুরো 100% দেয়, ইট মিনস ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 100% হয়, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি বাবু বলে ফেলো, উইল বি দা হাইয়েস্ট। দেখতে পেলাম উইল বি দা হাইয়েস্ট। তাহলে শর্তটা কি, শর্তটা হচ্ছে আর এর মান মানে প্রফিটেবিলিটি রেট যদি কেই মানে কস্ট অফ ইকুইটি শেয়ারস এর থেকে যদি ছোট হয়, তাহলে সেই কোম্পানিকে কি করতে হবে, ডিভিডেন্ড পে আউট রেশিও 100% করতে হবে, তবেই কিন্তু উইল বি দা হাইয়েস্ট, মানে তবেই কিন্তু অপটিমাম পলিসি রিকমেন্ডেড, তবেই কিন্তু অপটিমাম পলিসি হবে, মানে কাম্য স্তর হবে। আর যদি স্যার এটা উল্টো হয়, তাহলে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ইফ যদি আর এর মানটা কে থেকে বড় হয়, তাহলে সেই কোম্পানি পে ডিভিডেন্ড পে আউট রেশিওটা যদি জিরো হয়, তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি, ডিভিডেন্ড পে আউট রেশিওটা কি হতে হবে, জিরো হতে হবে। ডিভিডেন্ড পে আউট রেশিওটা কি হতে হবে, জিরো হতে হবে, জিরো হতে হবে। দেন এমপিএস কি হবে, দেন কি হবে, এমপিএস বাড়বে। তার মানে কোনো কোম্পানির আর এর মানটা কম কে থেকে, সেই কোম্পানি যদি ডিভিডেন্ড 100% দেয়, তার শেয়ারের ভ্যালু মানে মার্কেট প্রাইস অফ এই শেয়ার বাড়বে। এবার ডিভিডেন্ডের পরিমাণ, ডিভিডেন্ড পে আউট রেশিওর পরিমাণটা যদি ক্রমশ কমাতে থাকে, অথচ এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে, তাহলে তার শেয়ারের ভ্যালু কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। ঠিক এর ক্ষেত্রে কি হচ্ছে, যদি আর এর মানটা কে থেকে বড় হয় এবং ডিভিডেন্ড পে আউট রেশিও সেই কোম্পানি যত কম দেবে তত তার শেয়ারের ভ্যালু বাড়বে, আর যত বেশি দেবে তত তার শেয়ারের ভ্যালু আস্তে আস্তে কমে যাবে, যত ডিভিডেন্ডটা বেশি দেবে। এই কন্ডিশনটা কিন্তু অঙ্কের মধ্যে লিখতে হয়। সামটাইমস তোমাকে কোশ্চেন করতে পারে অপটিমাম রেশিও ফাইন্ড আউট করতে, তখন কিন্তু তোমাকে এই কমেন্টটা দিতে হবে, এই শর্তটা দিতে হবে, এই কন্ডিশনটা দিতে হবে। বুঝতে পারলাম? এবার চলো অঙ্কেতে চলে যাই। ফার্স্ট কোশ্চেন এসে গেছে আমাদের সামনে, এসে গেছে। কি দিয়েছি দেখা যাক, পড়া যাক। তাহলে আজকে আমরা শিখবো
ওয়াল্টার মডেল। কি শিখবো? ওয়াল্টার মডেল। পরের ক্লাসে থাকবে গর্ডন মডেল। এইরকম ভাবে প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে তোমাদের খুব হেল্প হবে। ধীরে ধীরে গল্পের ছলে আড্ডা মারতে মারতে পড়াটাকে আমরা এগিয়ে নেব, টেনশন একদম থাকবে না। কি বলে দিয়েছে? অনিল কোম্পানি লিমিটেড হ্যাজ ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ক্যাপিটালাইজেশন রেট মানে কি? ক্যাপিটালাইজেশন রেট মানে হচ্ছে কস্ট অফ ইকুইটির ভ্যালু বলে দিয়েছে 10%। কস্ট অফ ইকুইটি ভ্যালু কি বলে দিয়েছে? 10%। স্যার সলিউশন তো করেছেন, এই 0.10 কি করে আসলো? এই 0.10 10/100 ইকুয়ালস টু 0.10। স্যার আমি যদি পার্সেন্টেজে রাখি তাহলে কি অঙ্ক ভুল হবে? ভুল হবে না বাবু, এখানে অনেকগুলো পার্সেন্টেজ থাকবে। এতগুলো পার্সেন্টেজ ক্যালকুলেটরে করতে গিয়ে সব ঘেঁটে ঘর চেটে চ হয়ে যাবে। তাই পার্সেন্টেজকে চেষ্টা করবে সবসময় ভাঙিয়ে নিতে। ক্লিয়ার? এরপর কি বলেছে? ইটস আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার মিন্স ক্যাপিটাল লেটারের ই। ক্যাপিটাল লেটারের ই তোমাকে বলে দিয়েছে কত? ₹20। কত বলে দিয়েছে? ₹20। আর কি? দ্য কোম্পানি ডিক্লেয়ার ₹10 অ্যাজ ডিভিডেন্ড। তাহলে এই অঙ্কে ডি বলে দিয়েছে, এই অঙ্কে ডি বলে দিয়েছে কত? ₹10। কত বলে দিয়েছে? ₹10। আর কি বলেছে? অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট শেয়ার প্রাইস। এই যে শেয়ার প্রাইস, এই যে শেয়ার প্রাইস, কি দেখতে পাচ্ছি? শেয়ার প্রাইস। এর মানে স্যার কি বার করতে বলেছে? এর মানে পি বার করতে বলেছে আমাদের। পি হচ্ছে কোশ্চেন মার্ক, মানে এমপিএস বার করতে বলেছে, মার্কেট প্রাইস অফ ই শেয়ারস অ্যাজুমিং 20% রিটার্ন অন ইনভেস্টমেন্ট। স্যার এই 20% রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি? এই 20% হচ্ছে ছোট হাতের আর স্মল লেটারের আর প্রফিটেবিলিটি রেট। কত বলে দিয়েছে? 20% বলে দিয়েছে। 20% বসালাম, ক্যালকুলেট করলে এটাও কিন্তু 20/100, ইট মিনস 20/100 ইকুয়ালস টু 0.20। পেয়ে গেলাম। কোশ্চেনগুলো দেখতে পেলে? কি সুন্দর স্মুথ, পুরো মাখনের মতন অঙ্ক। এক একটা লাইন পড়তে হবে, এক একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে। স্যার এর পরের কাজটা কি? এর পরের কাজটা টুকুস পুকুস, শুধু ফর্মুলায় ফেলে দেবো। কি হবে বাবু? ফর্মুলায় ফেলবো, কিন্তু অনেকেই ফর্মুলায় ফেলেও ক্যালকুলেটর করতে গিয়ে চটকে ফেলে। কেন বাবু? ক্যালকুলেশন। তাহলে এখানে ফর্মুলা কি জানি? পি ইকুয়ালস টু ডি প্লাস আর বাই কে ই ইন্টু ই মাইনাস ডি হোল ডিভাইডেড বাই কে ই হোল ডিভাইডেড বাই কে ই। তাহলে ভ্যালুটা বসাই, বসানো যাক। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু 10 প্লাস আর এর ভ্যালু কত? 0.20 ডিভাইডেড বাই কে ই কত? 0.10 ইন্টু ই কত? 20 মাইনাস ডি 10 হোল ডিভাইডেড বাই কে ই 0.10। সোজা স্যার, সোজা, হেভি সোজা, ইয়েস হেভি সোজা। কিন্তু এখানে একটু বদমাশ উল্টা ফলো করতে হয়। মানে এখান থেকে আগে ই থেকে ডি কে মাইনাস করব, ইট মিনস 20 থেকে 10 কে মাইনাস করব। কি করব? 20 থেকে 10 কে মাইনাস করব, থাকলো 10। সেইটা এর সাথে মাল্টিপ্লাই করব, সেটা এর সাথে মাল্টিপ্লাই করব করে যে ভ্যালুটা বেরোলো সেটা এর সাথে প্লাস করব। মানে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি, ফার্স্ট স্টেপ হবে এইটা করা। কি হবে? ফার্স্ট স্টেপ এইটা করা। সেকেন্ড স্টেপ কি হবে? এই যে রেজাল্টটা বেরোবে, এই যে রেজাল্টটা বেরোবে মানে 20 থেকে 10 কে মাইনাস করলাম, 20 থেকে 10 কে মাইনাস করলাম, এই 20 থেকে 10 কে মাইনাস করলে যে 10 বেরোলো সেটা 0.20 এর সাথে মাল্টিপ্লাই করব। কার সাথে মাল্টিপ্লাই করব? 0.20 এর সাথে মাল্টিপ্লাই করব। 0.20 এর সাথে মাল্টিপ্লাই করব। কার সাথে? 0.20 এর সাথে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? তারপর তারপর কি করব? তার মানে হচ্ছে কি, আমাদের কাজটা হচ্ছে এইটাকে আগে সেরে ফেলতে হবে। আমাদের কাজটা হচ্ছে কি, এইটাকে আগে সেরে ফেলতে হবে। মানে 20 থেকে 10 কে মাইনাস করে যে রেজাল্টটা বেরোবে সেটা 0.20 এর সাথে ইনটু করব, করে ডিভাইড বাই 0.10, ডিভাইড বাই 0.10 দিয়ে ডিভাইড করব, করার পর যে রেজাল্টটা বেরোবে তারপর সেই এই 10 এর সাথে, দেখতে পাচ্ছ, এই 10টার সাথে দেখতে পাচ্ছ
এই 10টার সাথে আমরা কি করব, প্লাস করব, করার পর লাস্টে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলেই আমাদের রেজাল্টটা চলে আসলো। আমি তবুও তোমাদের দেখিয়ে দিয়েছি হাউ টু ক্যালকুলেট, কারণ আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি, অনেক ভালো ভালো স্টুডেন্টকে দেখেছি, পুরো অঙ্কটা বুঝে গেল, লাস্ট মুহূর্তে এসে দেখছি কোশ্চেনটা কি করে ফেলেছে, চটকে ফেলেছে। তাহলে বুঝতে পারলে আমি একদম স্টেপ বাই স্টেপ ভেঙে, স্যার অঙ্কটা কি এইটুখানি, ইয়েস বাবু অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, অঙ্কগুলো হেভি সোজা, হেভি। স্যার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কি এরকম কোশ্চেন দিতে পারে? হ্যাঁ রে বাবু এরকমই কোশ্চেন দেবে, আমি স্টেপ বাই স্টেপ করাবো, অঙ্কগুলো দেখতে পাবে, কোশ্চেনগুলো সব এইরকমই, একটা দুটো কোশ্চেন এদিক ওদিক আছে, আমি সব কটাকে করাবো, টেনশন নট। এরপর চলে আসছি দ্বিতীয় কোশ্চেন। প্রথমটা অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল, দেখতে পেলে একদম সিম্পল। কি দেখতে পেলে, একটু দেখে নি, কি দেখতে পেলে প্রথমটা 300 রুপিস 300। তাহলে এখানে একটা কন্ডিশন ছিল, স্যার এখানে একটা কন্ডিশন ছিল, আর এর মান যদি কে থেকে বড় হয়, তাহলে এই অঙ্কে নোটিস করো, এই অঙ্কে যদি নোটিস করো আর এর মান দেখো, আর এর মান 20%, যেটা কে থেকে বড়, কিন্তু সে ডিভিডেন্ড 10 টাকা দিয়ে ফেলেছে বলে তার জন্য তার শেয়ারের ভ্যালুটা রুপিস 300। কিন্তু এইখানে যদি ডিভিডেন্ডকে 0 ধরে করো, তাহলে দেখবে পার শেয়ার মানে এমপিএস এর ভ্যালু বাড়ছে। কেন এটা অপটিমাম নয়? কেন? অপটিমাম শর্তে কি বলা রয়েছে, রুলসে কি বলেছি, আর এর মান কে থেকে বড় হতে হবে এবং ডিভিডেন্ড পে আউট রেশিও যত কম হবে, যত কম মানে 0 হলে, তাহলে এমপিএস সব থেকে হাইয়েস্ট। কিন্তু এখানে D0 নয়, ডি রুপিস 10, দ্যাটস ওয়াই এমপিএস রুপিস 300 বেরিয়েছে। এটা যদি করি তাহলে আরো ভালো হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি পরের অঙ্ক। দেখা যাক পরের অঙ্ক, মজাদার অঙ্ক। এটা কিন্তু একটা মজাদার অঙ্ক, মজাদার। কেন মজাদার? কারণ এই অঙ্কে অনেক কিছু ইনফরমেশন দেওয়া নেই, এই অঙ্কে অনেক কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। দেখা যাক, বলেছে from the following information state whether the firm's dividend policies as Walter model is optimum, earning of the firm 1 লাখ। আর্নিং অফ দ্য ফার্ম, মানে কিন্তু ইপিএস নয়, ইপিএস মিন্স হচ্ছে আর্নিং পার শেয়ার, কিন্তু এইখানে যে রুপিস 1 লাখ দিয়ে দিয়েছে এটা হচ্ছে টোটাল আর্নিং অফ দ্য ফার্ম। ডিভিডেন্ড পেড দিয়ে দিয়েছে রুপিস 75,000। স্যার ডিভিডেন্ড পেড মিন্স হচ্ছে ডিপিএস নয়, ডিভিডেন্ড পেড মিন্স হচ্ছে টোটাল ডিভিডেন্ড পেড বাই দ্য ফার্ম। তাহলে ফাইন্ড আউট করতে হবে নাম্বার অফ শেয়ারস বলে যে 50,000 পার শেয়ার বলে দিয়েছে রুপিস 10 ইচ, তাহলে পার শেয়ার রুপিস বলে দিয়েছে ভ্যালু 10 ইচ, প্রাইস আর্নিং রেশিও বলে দিয়েছে 8। তার মানে এই অঙ্ক করতে গেলে আমার কিন্তু ই বলা নেই, কে ই এটাও বলা নেই, আর কি ডি ডিরেক্টলি বলা নেই, আর আচ্ছা কেই বলে দিলাম বলা নেই, তাহলে ডিও বলা নেই। তাহলে এই অঙ্কে আমাদেরকে কিন্তু প্রফিটেবিলিটি রেট বলে দেয়নি, এটাকেও কিন্তু আমাদেরকে কিন্তু বার করতে হবে, বার করতে হবে। কি করে বার করব স্যার, হাউ টু ক্যালকুলেট, চলো একটার পর একটা দেখাই। তাহলে ফার্স্ট কিভাবে ফাইন্ড আউট করছি, দেখতে পাচ্ছ আমরা জাস্ট ফর্মুলা ফেলে দিয়েছি, আর্নিং অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার্স, দেখতে পাচ্ছ আর্নিং অফ দ্য ফার্ম 1 লাখ, নাম্বার অফ শেয়ার্স বলে দিয়েছে 50,000 ইকুয়ালস টু রুপিস 2, তার মানে পেয়ে গেলাম। সেকেন্ড ভিপিএস বলে দিয়েছে রুপিস 10, তাহলে পেয়ে গেলাম, ভিপিএস পেয়ে গেলাম। আচ্ছা ওকে, আচ্ছা এখান থেকে আমরা আরটাও তো বলা নেই,
খুব ভালো কথা। আচ্ছা, ই ফাইন্ড আউট করে একটা ফর্মুলা ছিল না, ভিপিএস ইন্টু আর, ই বার করা একটা ফর্মুলা ছিল ভিপিএস ইন্টু আর। আমি যদি সেটাকে কাজে লাগাই আরটা ফাইন্ড আউট হতে পারে কি না, ফাইন্ড আউট হতে পারে কি না। অর্থাৎ আমি এর ভ্যালু পেয়ে গেলাম, দেখো এর ভ্যালু পেয়ে গেলাম রুপিস 2, তাহলে আমি এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, বসিয়ে দিয়ে যদি আমি আটটাকে বার করি, বসিয়ে দিয়ে যদি আমি আটটাকে বার করি, এর জায়গায় বসিয়ে দিলাম রুপিস 2, ভিপিএস বলে দিয়েছে রুপিস 10, আর আমরা জানি না, আর আমরা জানি না। তাহলে আমরা কি করি, এই যে 2/10, 2/10, আর যেহেতু আর পার্সেন্টেজে বেরোয়, আর যেহেতু পার্সেন্টেজে বেরোয়, তাই আমি কি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি আর পেয়ে যাব, 0 0 কেটে দিলাম, তাহলে আর কত বেরোচ্ছে 20%, আর কত বেরোচ্ছে 20%। তাহলে আর ইকুয়ালস টু কি, আমরা পার্সেন্টেজ সাথে কি করব, এটাকে ভেঙে নেব, মিনস 20/100 করে নেব, ইট মিনস আর 0.20, যদিও 0.20 এই লাইন থেকে বেরিয়ে যাচ্ছে যদি ইনটু 100 না করো, কিন্তু স্যার তবুও ঘুরিয়ে করালেন কেন না, বিকজ আমার আর এর পার্সেন্টেজটাও জানা দরকার, তো না হলে আমি তো রুলসটা অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ অপটিমাম কিনা, আমাকে এখানে একটা প্রশ্ন করেছে, তো ওয়াল্টার মডেল ইজ অপটিমাম, তাই অপটিমাম মানতে গেলে আমাকে কি করতে হবে, আর এর পার্সেন্টেজ আর কে এর পার্সেন্টেজ দুটোই জানতে হবে। তো আমি কেই অলরেডি পেয়ে যাচ্ছি, দেখো 0.125 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা কি কি পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম, ভিপিএস জানি, কেই 1/ট্রাইজাইমিন রেশিও আমার ফর্মুলা অনুযায়ী ফেলে অ্যাপ্লাই করে দিলাম, আর ছিল না, আরটা মিসিং ছিল, আরটা কিন্তু আমি এইভাবে এর ফর্মুলা ফেলে কিন্তু আমি অ্যাপ্লাই করলাম আরটা, দেখতে পেলে এর ফর্মুলা ফেলে। এর পরের কাজ কি স্যার, ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও ফাইন্ড আউট করছি, তার ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম ডিভিডেন্ড পেড ডিভাইডেড বাই আর্নিং অফ দ্য ফার্ম ইনটু 100, ডিভিডেন্ড পেড কোশ্চেনে বলে দিয়েছে 75,000 ডিভাইডেড বাই আর্নিং অফ দ্য ফার্ম 1 লাখ টাকা বলে দিয়েছে, ইনটু 100 যেহেতু এটা রেশিও বলে দিয়েছে, ক্যালকুলেট করে 75%। এবার তাহলে ডি পেয়ে যাব, কারণ ডি বার করতে গেলে আমার ফর্মুলা কি, ই ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও, তাহলে ই ইনটু ডিভিডেন্ড পে আউট রেশিও, দেখো আমি ডি পেয়ে গেলাম। আবার এদিক থেকে দেখো আরটাও আমরা পেয়ে গেছি, যেটা আমি এখানে ওয়ার্কিং করে দেখিয়েছি। আমি তোমাদের কি প্রমিস করেছি, কোনো টেনশন রাখবো না, কোনো কোশ্চেন রাখবো না, কেন প্রত্যেকটা ওয়ার্কিং আমি ভেঙে ভেঙে করাবো। এটাই মনোজ স্যারের ক্লাস, মনোজ স্যার বারবার করে চেষ্টা করে স্টুডেন্টদের যাতে তাদেরকে কোনো হেডেক না নিতে হয়, সমস্ত হেডেক আমাদেরকে দাও, তোমরা ফ্রি মুডে পড়াশোনা করো। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্কিং ভেঙে ভেঙে করিয়ে দেবো, বোঝাতে পারলাম। এরপর স্যার কি কাজ, এরপর সবকটা ভ্যালু পেয়ে গেছি, লাস্ট কাজ কি, পুটিং দ্য ভ্যালু, কি করব, ভ্যালুটা পুট করে দাও। কি করলাম, প্রত্যেকটার ভ্যালু পুট করে দিলাম, পুট করে যেমন ভাবে সলভটা শিখিয়েছি ওইভাবে সলভটা করে দাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব 18.40। এটা তো গেল প্রথম পার্ট। সেকেন্ড, এখানে একটা কমেন্ট লিখতে হবে। স্যার কেন কমেন্ট লিখতে হবে স্যার, আমি একটু আগে তোমাদেরকে কি বললাম, কোশ্চেনটা যদি দেখাই আমি তোমাদেরকে, তাহলে সেইখানে একটা লাইন লেখা রয়েছে। কি লাইন লেখা রয়েছে স্যার, লাইনটা লেখা রয়েছে হচ্ছে এই যে অ্যাজ পার ওয়াল্টার মডেল ইজ অপটিমাম, দেখতে পাচ্ছ, ইট মিনস ওয়াল্টার মডেল এখানে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা কি অপটিমাম, সঠিক, শর্তটা কি ফুলফিলড হচ্ছে, তাহলে সেটাকে জন্য তোমাকে একটা কি করতে হবে, কি করতে হবে, একটা কমেন্ট দিতে হবে। সেই কমেন্টটা নোটিস করো, কি লিখেছি, অ্যাজ পার ওয়াল্টার মডেল আর গ্রেটার দেন কেই, তাহলে এই অঙ্কে আর 20% আর কেই হচ্ছে 12.5%, আর কি, আর হচ্ছে 20% আর কেই হচ্ছে 12.5%। তাহলে ফার্স্ট কন্ডিশন ফুলফিল হয়েছে, আর গ্রেটার দেন কেই, আর গ্রেটার দেন কেই, আর এর ভ্যালু কেই থেকে বড় হতে হবে, ফুলফিলড হয়েছে। And dividend is paid at lower rate or dividend payout ratio will be 0. ডিভিডেন্ড একদম কম রেটে দিতে হবে অথবা ডিভিডেন্ড পেআউট রেশিও 0 হতে হবে। Then VPS will increase, it means market price, value per share বা
মার্কেট প্রাইস পার শেয়ার মানে এমপিএস ইনক্রিজ। তাহলে ইন দিস সামস আর 20% দেখিয়ে দিয়েছি, কেই 12.5% দেখিয়ে দিয়েছি, অ্যান্ড ডিভিডেন্ড পে আউট 75%। সো ইট ইজ সেড দ্যাট পে আউট রেশিও ইজ নট অপটিমাম। তাহলে এখানে আমরা কি বলতে পারি, পে আউট রেশিও যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? কারণ প্রথম কন্ডিশন ফুলফিলড হয়েছে, আর গ্রেটার দেন কেই। বাট সেকেন্ড কন্ডিশন কি ছিল, ডিভিডেন্ড পে আউট রেশিও 0 হতে হবে, অথবা ডিভিডেন্ড যত কম দেওয়া যায়। কিন্তু এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও দেখতে পাচ্ছ তোমরা 75%। তাহলে ওয়াল্টারের এই সামসটা যেটা দিয়েছে এখানে অপটিমাম নয়, ওয়াল্টার মডেলের যে রেজাল্টটা সেটা কিন্তু অপটিমাম নয়। বুঝতে পারলাম? আশা রাখি বুঝতে পেরেছো। এইরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি ইম্পর্টেন্ট সামস অল্প অল্প করে ডিসকাশন করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার এই ভিডিওটা কিন্তু দেখো। দেখা হবে পরের ক্লাসে।